ঝাড়খণ্ড রাজ্যের ক্লাস 4 শ্রেণীর পুরো প্যানেল বাতিল করে দিল অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস পঙ্কজ মিথাল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ। গত 10ই ফেব্রুয়ারি এই জাজমেন্ট দেওয়া হয়। অনারেবল জাস্টিসরা 2010 সালের বিজ্ঞপ্তিতে শুরু হওয়া ঝাড়খণ্ড রাজ্যের ক্লাস 4 শ্রেণীর পুরো প্যানেল বাতিল এবং সেই প্যানেল থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের চাকরি বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন। এই জাজমেন্টে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখিত হয়েছে। মহামান্য বিচারপতিরা কেন সবার চাকরি বাতিল করে পুরো প্যানেল ক্যান্সেল করলেন, তার বিস্তারিত ব্যাখ্যা জাজমেন্টে দেওয়া হয়েছে। এই জাজমেন্ট নিয়ে আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে দাদা এই জাজমেন্টটি বিস্তারিত ব্যাখ্যা করুন। তার জন্য আমি এই জাজমেন্টটি আপনাদের সামনে পুরোটা ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। এই জাজমেন্টে কেন পুরো চাকরি বাতিল করলেন মহামান্য বিচারপতিরা, যারা অলরেডি চাকরি করছিলেন তারা মূলত ন্যাচারাল জাস্টিসের বিষয়টি উত্থাপন করেছিলেন মহামান্য বিচারপতির কাছে। এছাড়াও মানবিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছিল। এত সত্ত্বেও মহামান্য বিচারপতিরা ফাইনালি কেন প্যানেল ক্যান্সেল করে নতুন করে এক্সাম নেওয়ার কথা ঘোষণা করলেন, সেই পুরো বিষয়টি এই ভিডিওতে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি ডিটেলসে দেখবেন। দেখুন, এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটি মোট 29টি পৃষ্ঠায় 46টি পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে। জাজমেন্টের যে প্রথম অংশ, সেখানে মহামান্য বিচারপতিরা এই মামলার যে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স, সেই ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স নিয়ে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছেন। তারপরে এই জাজমেন্টের যে 9 নম্বর পয়েন্ট, মূলত সেই 9 নম্বর পয়েন্ট থেকে মহামান্য বিচারপতিরা যে সাবমিশনগুলো রয়েছে, অর্থাৎ যারা রেসপন্ডেন্ট এবং যারা পিটিশনার, তাদের সাবমিশনগুলো নিয়ে আলোচনা করেছেন। তারপরে এই জাজমেন্টের 15 এবং 16 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা গুরুত্বপূর্ণ দুটো ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং এই যে দুটো ইস্যু, সেই দুটো ইস্যুকে 17 নম্বর পয়েন্ট থেকে একদম আলোচনা করতে করতে মহামান্য বিচারপতিরা 39 নম্বর পয়েন্ট অবধি এই দুটো ইস্যুকে আলোচনা করেছেন, জাজমেন্টের 39 নম্বর পয়েন্ট পর্যন্ত। তারপরে আমরা দেখব যে এই জাজমেন্টের 40 নম্বর পয়েন্ট যেটা, সেখানে কনক্লুশন আলোচনা করা হয়েছে এবং 41 নম্বর পয়েন্ট থেকে মহামান্য বিচারপতিরা ডিরেকশন দিয়েছেন। গুরুত্বপূর্ণ এখানে 4টি ডিরেকশন দেওয়া হয়েছে। তারপরে যে পয়েন্টগুলো, সেখানে এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং এই জাজমেন্টটি ফেব্রুয়ারি 10, 2025 সালে এসেছে। এবার এই জাজমেন্টে যে পুরো বিষয়টা, সেটা সংক্ষেপে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। প্রথমে আমি যে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আপনাদের সামনে ছোট্ট করে আলোচনা করব। দেখুন, এই যে জাজমেন্টটি এসছে, এই জাজমেন্টটি এসছে মূলত ঝাড়খণ্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুটি জাজমেন্টের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে যে অ্যাপিল হয়েছিল, সেই অ্যাপিলকে কেন্দ্র করে এই জাজমেন্টটি এসছে। তো এই জাজমেন্টটি আসার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 29 জুলাই 2010 সালে ডেপুটি কমিশনার অফ পালামো একটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেন। সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন, এখানে মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন এই যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পালামো ডিস্ট্রিক্ট, এই যে সেই অ্যাডভার্টাইজমেন্টটা মূলত ক্লাস 4 পোস্টের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা বের করা হয়েছিল। এই অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছিল যে ক্লাস 8 পাস যোগ্যতা যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছিল যে কত থেকে কত বয়স অবধি প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন, কোয়ালিফিকেশন কী এবং প্রসিডিউরাল যে পার্টগুলো সেগুলো ছিল এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছিল। এরপরে আমরা যেটা দেখি যে 5ই নভেম্বর 2017 সালে এক্সাম নেওয়া হয়। এই যে দেখুন, কন্ডাক্টেড 5th নভেম্বর 2017 এই এক্সামটা নেওয়া হয়। তারপরে আমরা দেখি 9ই মার্চ 2018 সালে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় প্রার্থীদেরকে, অর্থাৎ রিটেন এক্সাম নেওয়ার পরে ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় 5ই মার্চ সম্ভবত, 9ই মার্চ সম্ভবত 2018 সালে। এর মাঝে দেখুন এখানে লেখা আছে মিনভাইল অ্যান এফআইআর কেম টু বি রেজিস্টার্ড অ্যাট পুলিশ স্টেশন ডাল্টনগঞ্জ টাউন ডিস্ট্রিক্ট পালামো। এইখানে মূলত এই সময়ে একটি এফআইআর লঞ্চ হয় ডাল্টনগঞ্জ টাউনে পুলিশ স্টেশনে। সেখানে মূলত র্যাম্প্যান্ট করাপশন এবং মাস স্কেল চিটিং ইন দ্য এক্সামিনেশন কন্ডাক্টেড ফর দ্য সাবজেক্ট পোস্ট অন 5th নভেম্বর 2017, অর্থাৎ 5ই নভেম্বর 2017 সালে যে রিটেন এক্সাম নেওয়া হয়, সেই এক্সামে দুর্নীতি হয়েছে বা চিটিং করা হয়েছে এরকম অভিযোগে একটি ডাল্টনগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের হয়। এবং তার পরবর্তীতে আমরা 4 নম্বর যে পয়েন্ট, সেখানে দেখতে পাচ্ছি কিছু পিটিশনার তারা একটি পিটিশন ফাইল করেন ঝাড়খণ্ড হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেই পিটিশনারদের যে দাবি ছিল যে অ্যাডভার্টাইজমেন্টটা বের করা হয়েছিল 29 জুলাই 2010 সালে, সেখানে কোথাও ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়নি, কিন্তু এখানে মূলত সরকার ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়েছে। এই ইন্টারভিউ প্রক্রিয়াটিকে বাতিল করতে হবে এবং রিটেন এক্সামের ভিত্তিতে মূলত নতুন করে প্যানেল তৈরি করে চাকরি দিতে হবে। তো মহামান্য সিঙ্গেল বেঞ্চ ঝাড়খণ্ড হাইকোর্টের 12ই সেপ্টেম্বর 2018 সালে তারা স্টেটকে একটি নির্দেশ দেন যে ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। 5ই নভেম্বর 2017 সালের যে এক্সাম হয়েছিল তার ভিত্তিতে ইন্টারভিউয়ের মার্কসকে এখানে গ্র্যান্ট করা যাবে না। তো এই বিষয়টা মহামান্য সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে 29 জুলাই 2010 সালের অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু কোনো প্রভিশনই ছিল না ইন্টারভিউ নেওয়ার জন্য। তো এই বিষয়টা যেটা রেসপন্ডেন্ট স্টেটকে নির্দেশ দেওয়া হয় যে ইন্টারভিউ প্রসেসটাকে ক্যান্সেল করে শুধুমাত্র রিটেন এক্সামের মার্কসের ভিত্তিতে লিস্ট পাবলিশ করতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্টে আমরা দেখি যে স্টেট তারা কি করে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে একটি মামলা ফাইল করে, কিন্তু ডিভিশন বেঞ্চে 7ই নভেম্বর 2019 সালে সেই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ এবং 12ই সেপ্টেম্বর 2018 সালের যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার, সেই অর্ডারটাকে কিন্তু বলবৎ রাখে।
এরপরে আমরা দেখি রেসপন্ডেন্ট স্টেট যারা, তারা কিন্তু এই মামলাটিকে চ্যালেঞ্জ করে আর সুপ্রিম কোর্টে যায় না, কোনো পার্টিও যায় না। এবং 7ই ডিসেম্বর 2020 সালে যেটা রেসপন্ডেন্ট স্টেট যেটা করে, যে তারা নতুন করে প্যানেল তৈরি করে রিটেন এক্সামের ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে নিয়ে, এবং সেই নতুন প্যানেলে পুরাতন প্যানেলে যারা স্থান পায়নি তাদের যারা চাকরি পেয়ে গেছিল আগে, তাদের চাকরি তারা বাতিল করে 7ই ডিসেম্বর 2020 সালের একটি অর্ডার অনুযায়ী। কেন বাতিল করে? তার কারণ তারা মনে করেছে যে এই চাকরিটা তাদের ডিহর্স দ্য রুলস অ্যান্ড টার্মিনেটেড দেয়ার সার্ভিস, অর্থাৎ রুলসের বিরোধী ছিল, যেহেতু ইন্টারভিউ নেওয়া যাবে না এরকম, এবং স্টেট সেটাকে মেনে নিয়ে তাদের চাকরি বাতিল করে দেয়। এবার 6 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাপিলেন্ট এমপ্লয়ি, অর্থাৎ যারা এমপ্লয়ি যাদের চাকরি বাতিল হয়েছে স্টেটের অর্ডার অনুযায়ী, তারা কি করে? তারা সিঙ্গেল বেঞ্চে একটি মামলা দায়ের করে যে তাদের কথা না শুনে হঠাৎ করে তাদের চাকরি কেন বাতিল করে দেওয়া হলো, এবং তাদের যে ন্যাচারাল জাস্টিস সেটা ভায়োলেট করা হচ্ছে। তো সিঙ্গেল বেঞ্চ কিন্তু 9 মার্চ 2022 সালে তাদের যে রিট পিটিশন সেটা খারিজ করে দেন, এবং তারা পরিষ্কার জানায় সিঙ্গেল বেঞ্চ যে তারা এই যে সরকারের নির্দেশ, যেখানে সরকার নতুন করে প্যানেল তৈরি করেছে এবং চাকরি বাতিল করেছে যারা সেই প্যানেলে স্থান পায়নি তাদের, এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ তারা করবেন না, এই ব্যাপারে তারা পরিষ্কার জানিয়ে দেন। তার কারণ সরকার ভুলভাবে ইন্টারভিউ নিয়েছিল, সেই ইন্টারভিউ প্রসেসটা বাদ যাওয়ার ফলে নতুন করে প্যানেল তৈরি করা এটা সঙ্গত হয়েছে, এবং সেই প্যানেলে যারা স্থান পায়নি তাদের চাকরি বাতিল করা ঠিক হয়েছে। এরপরে 7 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাগ্রিভড অ্যাপিলেন্ট এমপ্লয়ি যাদের চাকরি বাতিল হয়ে গেছিল, তারা কি করে? তারা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে তারা মামলা ফাইল করে, কিন্তু ডিভিশন 24 নভেম্বর 2022 সালে এই মামলাটিকে ডিসমিস করে দেন, এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল যে নতুন করে প্যানেল তৈরি করতে হবে, এবং সেই অর্ডার মেনে স্টেট যে নতুন করে প্যানেল তৈরি করেছে এবং যাদের চাকরি বাতিল হয়ে গেছে তার ফলে তাদের চাকরিটাকে তারা বাতিল হিসাবে গণ্য করেন এবং সেই মামলাটাকে তারা খারিজ করে দেন। এরপরে যারা অ্যাগ্রিভড অ্যাপিলেন্ট তারা সুপ্রিম কোর্টে আসেন। এবার সুপ্রিম কোর্টে এসে তারা যে সাবমিশনটা করেছেন সেই সাবমিশনটাকে এখানে আমি বলছি। মূলত তারা এখানে কতগুলো বক্তব্য রেখেছেন। প্রথম যে বক্তব্য তারা রেখেছেন সেটা হচ্ছে যে তারা প্রপারভাবে চাকরি পেয়েছেন, তারা কোনো ফ্রড করেননি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই, স্টেট গভর্নমেন্ট এখানে রিক্রুটমেন্ট রুলস ভায়োলেট করেছে তার দায় তাদের নয়। তাছাড়াও তারা এটাও সাবমিট করেন যে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভ্যালিড, এবং তারা রিটেন এক্সাম ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন, 2.5 বছর ধরে যারা চাকরি করছেন, এরপর বর্তমানে তারা ওভারেজ হয়ে গেছে, নতুন করে তাদের চাকরি পাওয়ার কোনো আর সুযোগ নেই। তো ইন্টারভিউ কেন নিয়েছে এই গ্রাউন্ডে তাদের চাকরি বাতিল হলে সেটা সঠিক হবে না। এবং তারা আরও যেটা বলেন যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে নতুন করে প্যানেল তৈরি করতে বলেছেন, সেখানে তারা এফেক্টেড হচ্ছেন, তাদের সেই মামলায় পার্টি করা হয়নি, তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগ দেওয়া হয়নি। এক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের যে ন্যাচারাল জাস্টিস এখানে পরিষ্কার উল্লেখ আছে, দেখুন যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস সেটা তাদের ভায়োলেট করা হয়েছে। এবং 4 নম্বর তারা যেটা বলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট এক্ষেত্রে একটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়টাকে যাতে করে দেখে এবং তাদের চাকরি যাতে করে রেখে দেওয়া হয়, অর্থাৎ এখানে সিম্প্যাথেটিক ভিউ এই অংশটা তারা উল্লেখ করেন যে সিম্প্যাথেটিক ভিউ নিয়ে এই অ্যাপিলেন্ট এমপ্লয়ি যাদের চাকরি বাতিল হচ্ছে তাদের চাকরি যাতে করে রেখে দেওয়া হয়। এবার স্টেটের পক্ষ থেকে যে সাবমিশন করা হয়, স্টেট বলতে গেলে মূলত ঝাড়খণ্ড স্টেটের পক্ষ থেকে, ঝাড়খণ্ড স্টেট মূলত যেটা করে যে তারা সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেই অর্ডার মেনে কিন্তু নতুন করে প্যানেল তৈরি করেছিল, এবং সেই প্যানেলে যারা স্থান পায়নি তাদের চাকরি বাতিল হয়েছিল। তো ঝাড়খণ্ড স্টেট সেটাই জানায় যে 12 সেপ্টেম্বর 2018 সালের অর্ডার মেনে তারা নতুন করে প্যানেল তৈরি করেছে, এবং সেই প্যানেলে যারা স্থান পায়নি তাদের যে মানে চাকরিটা সেটা তারা মনে করছে যে ডিহর্স দ্য ল, অর্থাৎ লর আইনের বিরুদ্ধে, এবং তার জন্য তাদের চাকরি বাতিল হয়েছে। এছাড়াও স্টেট মনে করছেন যে 7 নভেম্বর 2019 সালে যখন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে, তারপরে পিটিশনাররা কেন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়নি, তারা কেন এত ডিলে করলো, সেই ডিলে এবং ল্যাচেসের গ্রাউন্ডে 3 বছর যেখানে ডিলে হয়েছে সেই গ্রাউন্ডে তাদের এই পিটিশনটা বা এই মামলাটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিক। এবার মহামান্য সুপ্রিম কোর্ট এক্ষেত্রে দুটো ইস্যুকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছে 15 এবং 16 নম্বর পয়েন্টে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ইস্যু মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলছে যে 29 জুলাই 2010 সালে যে অ্যাডভার্টাইজমেন্টটা ইস্যু করেছিল 4 নম্বর রেসপন্ডেন্ট অর্থাৎ স্টেট, সেই এই অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কি ভ্যালিড ছিল নাকি ভ্যালিড ছিল না। এবং 2 নম্বরে তারা বলছেন যে 12 সেপ্টেম্বর 2018 সালে মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন নতুন করে সিলেকশন প্রসেসের প্যানেল তৈরি করতে, অর্থাৎ নতুন করে রিটেন এক্সামের মার্কস নিয়ে প্যানেল তৈরি করতে, সেই প্যানেলের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে, তো তার ফলে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের যারা সেই নতুন প্যানেলে স্থান পাবে না, সেখানে তো তাদের চাকরি বাতিল হয়ে যাবে। তাহলে তাদের যে ন্যাচারাল জাস্টিস সেখানে যে ভায়োলেশন হচ্ছে বা তাদেরকে যে এফেক্ট হচ্ছে সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, এই দুটো বিষয় নিয়ে এখানে কিন্তু অ্যানালাইসিস করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। এই দুটো বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় সেই বিষয়টা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট বিস্তারিত 17, 18 এই সমস্ত পয়েন্টগুলো 19 নম্বর পয়েন্টে এক্ষেত্রে আলোচনা করেছেন। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে একটি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যেটা প্রয়োজন যে কতগুলো পোস্টে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হচ্ছে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে, সেখানে রিজার্ভড ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি কত, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি কত, সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। এছাড়াও কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে কিনা বা রিটেন এক্সাম হবে কিনা, কিভাবে হবে, সেই পুরো বিষয়টা উল্লেখ থাকতে হবে। এবং যদি রিজার্ভেশন না দেওয়া হয় তাহলে কেন রিজার্ভেশন দেওয়া হচ্ছে না সেগুলো ক্লিয়ারভাবে উল্লেখ করতে হবে। তো এইখানে যেটা 22 নম্বর পয়েন্ট এবং 23 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা যেটা মনে করছেন যে 29 জুলাই 2010 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিটলি সাইলেন্ট ছিল এই সমস্ত অ্যাসপেক্টগুলোতে, যেখানে প্রপার পোস্ট ডিক্লেয়ার করা হয়নি, রিজার্ভ কোটা সেখানে জেনারেল কোটার পোস্ট কত সেগুলো ডিক্লেয়ার করা হয়নি। এছাড়াও মহামান্য সুপ্রিম কোর্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে যে 24 নম্বর পয়েন্টে যেটা বলছেন যে ইন দ্য ওয়েক অফ দ্য অ্যাফোরমেনশনড জুডিশিয়াল প্রেসিডেন্টস উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ফর দ্য সাবজেক্ট পোস্ট in furtherance of the advertisement dated 29 July 2010 is in violation of both the legal precedents and settled law.
অর্থাৎ এই যে 29 জুলাই 2010 সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে কোনো কিছু প্রপারভাবে উল্লেখ করা হয়নি। কত ভ্যাকান্সি, কত রিজার্ভ ভ্যাকান্সি, কত আনরিজার্ভড ভ্যাকান্সি, কিভাবে পরীক্ষা হবে, যে সমস্ত কিছু উল্লেখ না করার জন্য মহামান্য বিচারপতিরা মনে করছেন এই বিজ্ঞপ্তিটাই ছিল আইনের বিরুদ্ধ, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটাই আইনকে ভঙ্গ করেছে। তার ফলে উই হোল্ড দ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 29 July 2010 issued by respondent number 4 was not a valid advertisement inviting applications for public employment and is thus a nullity in law। অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিয়েছিল গভর্নমেন্ট চাকরির জন্য, সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে মনে করছেন এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট যে সেটাই কিন্তু আইন বিরুদ্ধ, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটাই কিন্তু পাবলিক এমপ্লয়মেন্টের জন্য সঠিকভাবে এক্ষেত্রে জারি করা হয়নি, সেখানেই ভুল করা হয়েছে। এবং দ্বিতীয় নম্বর যে ইস্যু, সেই ইস্যুটার উত্তর খোঁজার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট যেটা এখানে ব্যাখ্যা করছেন, পুরো বিষয়টা এখানে তারা ব্যাখ্যা করেছেন যে ব্যাকগ্রাউন্ডের পার্টটা আমি একটু আগেই বললাম যে কিভাবে এই মামলাটা এসছে এবং কেন পিটিশনারদের চাকরি বাতিল হয়ে গেছিল। অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টে ইন্টারভিউয়ের কথা বলা হয়নি, সেখানে ইন্টারভিউ নিয়েছিল রাজ্য বা রেসপন্ডেন্টরা, তার জন্য যে পিটিশনারদের চাকরি বাতিল হয়ে যায় নতুন করে প্যানেল তৈরি করার জন্য। এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছেন যে হাইকোর্ট সঠিকভাবেই কাজটা করেছে, যে অ্যাডভার্টাইজমেন্টে যেখানে সঠিকভাবে বলা নেই যে চাকরির জন্য ইন্টারভিউ থাকবে কি থাকবে না, সেক্ষেত্রে মানে ইন্টারভিউ প্রভিশন যেখানে নেই, সেখানে কেন ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং তার জন্য নতুন করে যে ফ্রেশ প্যানেল তৈরি করার ব্যাপারটা, সেটা কিন্তু এক্ষেত্রে সঠিকভাবে করেছেন এবং যে চাকরি বাতিল হয়েছে সেটা এমন কিছু ভুল নয়। এবং যে ন্যাচারাল জাস্টিসের বিষয়টা যারা তুলছেন, সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছেন যে কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলাতে ন্যাচারাল জাস্টিস বিষয়টা অ্যাপ্লাই হবে না। ন্যাচারাল জাস্টিস বিষয়টা ইম্পারেটিভ ভাবে সেটাকে দেখতে হবে, অর্থাৎ এর যে অ্যাপ্লিকেবিলিটির পোর্শনটা, সেখানে যে সব জায়গায় সেটা অ্যাপ্লিকেবল হবে এমন নয়। অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের বিষয়ে এক্ষেত্রে অনেকগুলো জাজমেন্ট উল্লেখ করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট, এবং মহামান্য সুপ্রিম কোর্ট এক্ষেত্রে পরিষ্কারভাবে একটি বিষয় উল্লেখ করছেন যে কোনো ক্যান্ডিডেট যদি আইন বিরুদ্ধভাবে সিলেক্ট হয়, তাহলে তাকে ন্যাচারাল জাস্টিস দেওয়াটা সবসময় যে হবে এমন কোনো বিষয় নয়। এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছেন 31 নম্বর পয়েন্টে তারা লিখছেন যে ইন আওয়ার ভিউ সিন্স দ্য ভেরি সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাপেলেন্ট এমপ্লয়ি ওয়াজ এ নালিটি ইন দ্য আইজ অফ ল। অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে ভুলভাবে। দ্য লার্নেড সিঙ্গেল জাজ কমিটেড নো এরর। অর্থাৎ মহামান্য যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিরা তারা কোনো ভুল করেননি রেসপন্ডেন্ট স্টেটকে নতুন করে প্যানেল তৈরি করতে বলার জন্য, এবং এক্ষেত্রে যারা এফেক্টেড হয়েছেন তাদেরকে হিয়ারিং করারও কোনো প্রয়োজন বোধ নেই। তার কারণ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটাই হচ্ছে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন করে, এটাই মনে করছেন মহামান্য বিচারপতিরা। এবার মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন 32 নম্বর পয়েন্টে যে হেন্স ইন ভিউ অফ দ্য অ্যাবভ প্রিন্সিপাল অ্যান্ড দ্য ফ্যাকচুয়াল সিনারিও ইন দ্য কেস ইট অ্যাট হ্যান্ড ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ দ্য সাবজেক্ট অ্যাপয়েন্টমেন্টস ওয়ার অ্যাব ইনিসিও নালিটি ইন দ্য আইজ অফ ল। অর্থাৎ কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাব ইনিসিও নালিটি ইন দ্য আইজ অফ ল, অর্থাৎ আইনের দৃষ্টিভঙ্গিতে বা আইনের চোখে কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি বেনিয়ম বা ভুলভাবে হয়, ইট ওয়াজ নট ইনকামবেন্ট অন দ্য লার্নেড সিঙ্গেল জাজ টু পাস দ্য অর্ডার আফটার হিয়ারিং অল দ্য পার্টিস দ্যাট ওয়ার লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই সাচ ডিসিশন, দ্যাট ইজ দ্য ক্যান্ডিডেটস হু আর অলরেডি অ্যাপয়েন্টেড অন দ্য সাবজেক্ট পোস্ট ইনক্লুডিং দ্য অ্যাপেলেন্ট এমপ্লয়ি। অর্থাৎ লার্নেড সিঙ্গেল জাজের এটা দেখা কর্তব্য নয়, বা অর্ডার দেওয়ার সময় এটা দেখা সবসময় তিনি যে দেখবেন এমন নয় যে সকলকে তাকে শুনতে হবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যদি ভুলভাবে হয় বা আইনের বিরুদ্ধে হয়, তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টকে খারিজ করার ক্ষমতা কোর্টের রয়েছে। এক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস দেওয়ার জন্য সবাইকে শুনতে হবে এমন বিষয়টা ঠিক নয় বলে মনে করছেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা। 33 নম্বর পয়েন্টে তারা বলছেন যে ফ্রেশ প্যানেল যে তৈরি করতে বলা হয়েছে, সেই বিষয়টাতে কোনো ভুল ছিল না, এই বিষয়টা তারা উল্লেখ করেছেন। এছাড়াও তারা 34 নম্বর পয়েন্টে তারা গুরুত্বপূর্ণভাবে বলছেন যে রেসপেক্ট টু দ্য পাওয়ার অফ ক্যান্সেলেশন অফ দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস। অর্থাৎ কোর্ট কি এন্টায়ার সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করতে পারে কি পারে না, এই পাওয়ারের বিষয়টা নিয়ে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে তারা উল্লেখ করছেন। সেক্ষেত্রে মহামান্য বিচারপতিরা 35 নম্বর পয়েন্টে লিখছেন যে দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট ওয়ান্স দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ইজ ডিক্লেয়ার টু বি নালিটি ইন ল। এখানে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, বলছে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস যেটা, অর্থাৎ চাকরি দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি আইনের চোখে বিরুদ্ধ হয়, every action taken in furtherance of such appointment process is also illegal। তাহলে সেই পদ্ধতিতে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাই যদি পদ্ধতিটা যদি ইলিগাল হয়, তাহলে সেই পদ্ধতিতে যা যা কাজ করা হবে সেই সব কিছু ইলিগাল, এটা মহামান্য বিচারপতিরা মনে করছেন। এবং তারা বলছেন and therefore the constitutional courts have jurisdiction to set aside such appointments wholly and ab initio। তাহলে সাংবিধানিক আদালতের এটা মানে তার জুরিসডিকশনের মধ্যে পড়ে যে সেই যে অ্যাপয়েন্টমেন্ট সেইগুলোকে হোললি, অর্থাৎ পুরোটাই সেগুলোকে বাতিল করে দেওয়ার ক্ষমতা এটা কনস্টিটিউশন কোর্টের রয়েছে। দিস পাওয়ার অফ দ্য কোর্ট ইজ নট কার্টেলড even in a situation where a third party right has been created in those who have been offered appointment or have even joined the service। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মহামান্য বিচারপতিরা বলছেন যে দিস পাওয়ার অফ দ্য কোর্ট ইজ নট কার্টেলড, অর্থাৎ এই যে কোর্টের পাওয়ার পুরো কোনো একটা সিলেকশন প্রসেসকে বাতিল করে দেওয়া, সেটা নিছকই এটা মানে কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ইভেন ইন এ সিচুয়েশন, অর্থাৎ এমন সিচুয়েশন যদি তৈরি হয় ওয়ার এ থার্ড পার্টি রাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ কোনো থার্ড পার্টি, অর্থাৎ থার্ড পার্টি বলতে গেলে বিচারপতি এই ক্ষেত্রে বুঝেছেন যে যারা অ্যাপয়েন্ট হয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের যে রাইট, সেই রাইটের বিষয়টাও কিন্তু কোর্ট দেখবে না। হু হ্যাভ বিন অফার্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্টের অফার পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং যারা জয়েন করেছেন সার্ভিসে, তাদের যে রাইট, সেই রাইটটা বিঘ্নিত হয়ে যাবে। এই মানে জন্য কোর্ট কখনোই পুরো প্যানেলটা বাতিল করবে না এমনটা নয়। যদি পুরো সিলেকশন প্রসেসটা যদি ভুল হয় এবং সেই সিলেকশন প্রসেসটাকে যদি নালিটি ইন ল ডিক্লেয়ার করে কোর্ট, তাহলে সেখানে পুরো প্রসেসটাই বাতিল করবে। এটাই কিন্তু মতামত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং সেই জন্যই তারা এই ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা বাতিল করেছেন ঝাড়খণ্ডের ক্লাস 4 যে সিলেকশন প্রসেস সেটা।
এবং 36 নম্বর পয়েন্টে তারা এক্ষেত্রে পরিষ্কার বলছেন যে যে অন্য একটি জাজমেন্ট যেখানে লেখা আছে ডিলিং উইথ দ্য ব্যাকডোর এন্টায়ার্স ইন পাবলিক অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা ব্যাকডোর দিয়ে পাবলিক এমপ্লয়মেন্টে ঢুকে যায় বা স্থান পায় তাদের ক্ষেত্রে তারা বলছেন যে ইট ইজ দেয়ারফর ক্লিয়ার দ্যাট এ বেনিফিশিয়ারি অফ এ ব্যাকডোর প্রসিডিউর ক্যান নট ক্লেম প্রপার ট্রিটমেন্ট অ্যাজ ফার ল ওয়েন দে কাম অ্যাট দ্য রিসিভিং এন্ড। অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট প্রসেসে যারা ব্যাকডোর দিয়ে কোনো প্রসিডিউরের মধ্যে ঢুকবেন তারা কখনোই প্রপার ট্রিটমেন্ট আশা করতে পারেন না। অর্থাৎ যেক্ষেত্রে সিম্পাথাইজ মানে তাদের জন্য মানবতার দৃষ্টিভঙ্গি তোলার কথা বলেছিলেন, এই জায়গাটায় মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন যে যদি কোনো প্রসেসের ক্ষেত্রে ভুল হয়, যদি কোনো প্রসেস ইল্লিগাল হয়, যদি কোনো সিলেকশন প্রসেস নালিটি ইন ল হয়, তাহলে সেক্ষেত্রে যারা বেনিফিশিয়ারি যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছেন তারা এটা ক্লেম করতে পারেন না যে তাদেরকে আইনের চোখে সমানভাবে দেখা হবে। 38 নম্বর পয়েন্টে এক্ষেত্রে বিচারপতিরা বলছেন ইন দ্য প্রেজেন্ট কেস দ্য অ্যাপিলেন্ট এমপ্লয়ি হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড আন্ডার দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 29 July 2010 does not have any right on the subject post once it is concluded that the advertisement is itself void and is declared illegal and unconstitutional। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতিরা বলছেন যে 29 জুলাই 2010 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল রিক্রুটমেন্টের, সেই অ্যাডভার্টাইজমেন্টটাই যখন ইল্লিগাল ঘোষণা করছেন মহামান্য বিচারপতিরা, অতএব তার ফলে সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটাও ইল্লিগাল, সেটাও আনকনস্টিটিউশনাল। দ্য ক্যান্ডিডেটস রাইট টু কন্টিনিউ অন সাচ পোস্ট ইজ কন্টিজেন্ট upon the legality of the advertisement and the recruitment process conducted in pursuance thereof। অর্থাৎ সেই পোস্টে চাকরি করার যে অধিকার, সেই অধিকারটা আর কন্টিনিউ হবে না, তার কারণ যে অ্যাডভার্টাইজমেন্টটা ভিত্তিতে যারা চাকরিটা পেয়েছেন তার বৈধতা নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। 39 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন যে অ্যাট দিস জাংচার বিফোর পার্টিং উই ডিম ইট ফিট টু নোট দ্যাট পাবলিক এমপ্লয়মেন্ট, এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে বিচারপতিরা বলছেন যে পাবলিক এমপ্লয়মেন্ট ইজ এ ডিউটি এন্ট্রাস্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ দ্য স্টেট। অর্থাৎ সরকারি চাকরির ব্যাপারটা রাজ্যের হাতে সংবিধান অনুসারে দেশের সংবিধান অনুসারে দেওয়া হয়েছে। দেয়ারফর ইট বিকামস ইম্পারেটিভ দ্যাট দ্য রিগোরাস অফ আর্টিকেল 14 and 16 আর নট ইগনোরড বাই দ্য স্টেট ইন রিলেশন টু দ্য ম্যাটার কনসার্নিং পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারকে 14 এবং 16 নম্বর ধারা সংবিধানের সেটাকে ইগনোর করলে চলবে না। অর্থাৎ সংবিধানের আর্টিকেল 14 এবং 16 এই দুটো ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এটা মহামান্য বিচারপতিরা মনে করে দিচ্ছেন। এবং তারা বলছেন আরবিটারিনেস ইন পাবলিক এমপ্লয়মেন্ট গোজ টু দ্য ভেরি রুট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি। অর্থাৎ ইকুয়ালিটি অর্থাৎ 14 এবং 16 নম্বর ধারার যে সংবিধানের সমতার কথা বলা হচ্ছে, সেখানে কোনো আরবিটারিনেস ইন পাবলিক এমপ্লয়মেন্ট এই অংশটা চলবে না। অর্থাৎ স্বেচ্ছাচার, অর্থাৎ রাজ্য সরকার বা কোনো অথরিটি যদি স্বেচ্ছাচারভাবে এই ইকুয়ালিটিকে নষ্ট করে যদি যা ইচ্ছে তাই করে, সেটাকে মেনে নেওয়া যায় না। হোয়াইল নো পার্সন ক্যান ক্লেম এ ফান্ডামেন্টাল রাইট টু অ্যাপয়েন্টমেন্ট ইট ডাজ নট মিন দ্যাট দ্য স্টেট ক্যান বি অ্যালাউড টু অ্যাক্ট ইন অ্যান আরবিটারি অর ক্যাপ্রিসিয়াস ম্যানার। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে স্টেট কোনো ক্ষেত্রেই কারো ফান্ডামেন্টাল রাইটকে মানে অ্যাভয়েড করে সে আরবিটারি এবং ক্যাপ্রিসিয়াস ম্যানারে সে যে কাজ করবে বা স্বেচ্ছাচারভাবে কাজ করবে এমন নয়। দ্য স্টেট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক অ্যাট লার্জ অ্যাজ ওয়েল এজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ রাজ্য কোনো সিলেকশন প্রসেসের জন্য অ্যাকাউন্টেবল, অর্থাৎ তারা দায়বদ্ধ কাদের কাছে? পাবলিকের কাছে, অ্যাট লার্জ অ্যাজ ওয়েল এজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান এবং ভারতের জনগণের কাছে দায়বদ্ধ। হুইচ গ্যারেন্টিজ ইকুয়াল অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট টু ইচ পার্সন। অর্থাৎ যেখানে পরিষ্কার বলা হচ্ছে সংবিধানে যে প্রত্যেকটা ব্যক্তিকে ইকুয়াল অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট করতে হবে। পাবলিক এমপ্লয়মেন্ট প্রসেস দাস মাস্ট অলওয়েজ বি ফেয়ার, ট্রান্সপারেন্ট, ইম্পার্সিয়াল অ্যান্ড উইদিন দ্য বাউন্ডস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রসেসটা হতে হবে ফেয়ার, ট্রান্সপারেন্ট এবং ইম্পার্সিয়াল, এবং সেটাকে বাউন্ডস থাকতে হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে প্রভিশন তার দ্বারা। এভরি সিটিজেন হ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট টু বি ট্রিটেড ফেয়ারলি অ্যান্ড ইম্পার্সিয়ালি হুইচ ইজ অ্যান অ্যাপেন্ডেজ অফ রাইট টু ইকুয়ালিটি আন্ডার আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এ ভায়োলেশন অফ দিস গ্যারেন্টি ইজ এ লায়াবল টু জুডিশিয়াল স্ক্রুটিনি অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিসিজম। অর্থাৎ এই যে সংবিধানের 14 এবং 16 নম্বর ধারা, সেইটাকে যে ভায়োলেশন করার ব্যাপারটা নিয়ে বিচারপতিরা তীব্র মন্তব্য করেছেন। তারপরে 40 নম্বর পয়েন্টে বিচারপতিরা কনক্লুশনের পার্টটা আলোচনা করেছেন। তারপরে আমি সরাসরি 41 নম্বর পয়েন্টটা বলছি, যেখানে বিচারপতিরা অর্ডার দিচ্ছেন যে ফলোইং এখানে ডিরেকশন যেগুলো। প্রথম ডিরেকশন তারা বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট যেটা 29 জুলাই 2010 সালে ইস্যু করা হয়েছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল প্রসিডিং কন্ডাক্টেড ইন পার্সুয়েন্স thereof are hereby quashed being violative of articles 14 and 16 and judicial precedents of this court। অর্থাৎ সেই অ্যাডভার্টাইজমেন্টটা সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে ভায়োলেট করছে, তার জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে কোয়াস্ট মানে বাতিল করা হলো। অল দ্য অ্যাপয়েন্টমেন্টস made in furtherance of the direction of the High Court dated 12 September 2018 with respect to the subject post are quashed। অর্থাৎ হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী নতুন করে প্যানেল তৈরি করেও যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, সেটাকেও বিচারপতিরা বাতিল করলেন। দ্য রেসপন্ডেন্ট স্টেট শ্যাল ইস্যু এ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্টেটকে বলা হচ্ছে নতুন করে আবার অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে, কমপ্লায়েন্ট উইথ দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট। অর্থাৎ সেখানে যেন সংবিধানের সমস্ত কিছু ম্যান্ডেটকে সেখানে কমপ্লায়েন্ট করতে হবে এবং সব কিছু ডিটেলসে দিতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সটেন্ট রুলস। অর্থাৎ সেখানে যেন সঠিকভাবে নিয়ম থাকে অ্যান্ড দ্য অবজারভেশন মেড হিয়ার ইন অ্যাবভ, এবং মহামান্য বিচারপতিরা যে অবজারভেশন দিচ্ছেন সেগুলো যেন সঠিকভাবে মেনটেন হয়। দেয়ার আফটার দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি রিকন্ডাক্টেড, অর্থাৎ নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস আবার নিতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল ফর দ্য সাবজেক্ট পোস্ট, অর্থাৎ আইন মেনে যে সাবজেক্টে যে পোস্টগুলো আছে সেখানে। ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস উই ডিরেক্ট দ্যাট দ্য ফ্রেশ নোটিফিকেশন শ্যাল বি ইস্যুড ইন টার্মস অফ আওয়ার ডিরেকশন, এবং এখানে বিচারপতিরা 6 মাসের মধ্যে নোটিফিকেশন দিতে বলছেন, এবং তারা ইন্টারেস্ট অফ জাস্টিসের জন্য বলছেন যে সুইটেবল এজ রিল্যাক্সেশন ইন অর্ডার টু অ্যাকোমোডেট অল সাচ অ্যাসপিরেন্টস হু উড হ্যাভ ইন দ্য সুপারভেনিং পিরিয়ড অ্যান্ড ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য প্রেজেন্ট লিটিগেশন ক্রসড দ্য এজ লিমিট ফর সিলেকশন অন দ্য সাবজেক্ট পোস্ট। অর্থাৎ এই সময়কালের মধ্যে যারা 2010 সালের সিলেকশন প্রসেসে বসেছিলেন, তাদের যে এই 2025 অর্থাৎ 15 বছর যে তাদের যে পার হয়ে গেছে, এক্ষেত্রে অনেকের বয়স সীমা পার হয়ে গেছে, তাদেরকে প্রত্যেককে এজ রিল্যাক্সেশন দিয়ে সেই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দিতে হবে। এই অংশটা
জাজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে এই যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো যা পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। তো এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটা অতি গুরুত্বপূর্ণ। এই জাজমেন্টটা আপনারা অনেকেই আমাকে পড়ার জন্য অনুরোধ করেছিলেন। এই জাজমেন্টের যে মূল জায়গা সেটা দুটো। এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি সেই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি কোনো ভুল থাকে, সেটা যদি সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে ভায়োলেট করে এবং সেক্ষেত্রে যদি পাবলিক এমপ্লয়মেন্ট হয় সেটা, তাহলে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা পুরোটা বাতিল করার ক্ষমতা কোর্ট রাখে। এক্ষেত্রে থার্ড পার্টি রাইটকে, অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা কিভাবে পেলেন এটা দেখার কোনো প্রয়োজনীয়তা কোর্ট মনে করছে না। তাদের যে ন্যাচারাল জাস্টিস, সেই ন্যাচারাল জাস্টিসের ব্যাপারেও কোর্ট মনে করছে যে সেটা ন্যাচারাল জাস্টিসের ব্যাপারটা এক্ষেত্রে অ্যাপ্লাই হবে না এবং পুরো সিলেকশন প্রসেসটা বাতিল হবে এবং সেটাকে নতুন করে আবার সেই সিলেকশন প্রসেসটা করতে হবে। এক্ষেত্রে বিচারপতিরা এজ রিল্যাক্সেশনের বিষয়টা উল্লেখ করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।